Subscribe now and press the bell icon for listening various Bengali audio stories. ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সংকেত অডিও স্টোরি কোনোভাবেই একে সমর্থন করে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন একটি খাঁটি গ্রাম বাংলার ভূতের গল্প, মহুল গ্রামের ভয়। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, মহুল গ্রামের ভয়। প্রথম দেখায় পাহাড়কে বড্ড নিরীহ বলে মনে হয়। দূর থেকে তাকালে মনে হয় যেন আকাশের গায়ে গা ঠেকে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। কোনো কথা নেই, কোনো অভিমান নেই, অথচ কাছে গেলেই বোঝা যায় এই নীরবতার ভিতর কত যুগের ইতিহাস চাপা পড়ে আছে। পশ্চিম বাংলার পশ্চিম প্রান্তে, যেখানে মাটি লালচে আর বাতাসে শাল পাতার গন্ধ মিশে থাকে, সেখানেই উঠে দাঁড়িয়েছে বিহারীনাথ আর শুশুনিয়া। তারা যেন দুজন প্রাচীন প্রহরী, হাজার হাজার বছর ধরে এই জনপদকে ঘিরে রেখেছে। কত রাজা এলো, কত রাজ্য গেল, কত যুদ্ধ হলো, কত প্রেমের গল্প অন্ধকারে মিলিয়ে গেল, কিন্তু পাহাড় দুটো টলেনি। শুশুনিয়া শুধু পাহাড় হিসেবেই নয়, নানা কারণে বিশেষ পরিচিত। বাঁকুড়া শহর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে শুশুনিয়া। কেঞ্জাকুড়া রুটের যে কোনো বাসে উঠে ছাতনা থেকে ট্রেকার, 10-12 কিলোমিটার পিচ ঢালা রাস্তা, দুধারে চড়াই উতরাই রুক্ষ পাথুরে জমি, এপাশে ওপাশে দূরে কাছে প্রাগৈতিহাসিক যুগের শালপিয়াল পলাশ মহুয়ার জঙ্গল। তারপর শুশুনিয়া পূর্ব পশ্চিমে প্রায় 3 মাইল, অন্তত 20-25 মাইল দূর থেকে দেখা যায় কেমন যেন গা ছমছম করা জঙ্গলে ঢাকা। পাহাড়ের উত্তর পূর্ব দিকে মাইল 25 দূরে পুষ্করণা বলে একটা গ্রাম আছে। অনেকে বলে মহুল গ্রাম। আজ গ্রাম, কিন্তু এককালে ছিল রাজা চন্দ্রবর্মার রাজধানী। মহুল গ্রাম ছায়া সুশীতল শান্ত জায়গা। এখানকার যারা অধিবাসী, তারা সাধারণত খেটে খাওয়া মানুষ। প্রকৃতির মধ্যেই তারা লালিত। ঝগড়াঝাটি নেই, অশান্তি নেই, রোগব্যাধিও নেই বললেই হয়। একমাত্র ভয় জন্তু জানোয়ারের। কখন কোন অতর্কিত মুহূর্তে নেকড়ে কিংবা পাহাড়ি চিতা ঘাড়ের উপর লাফিয়ে পড়বে তার ঠিক নেই। অথচ পাহাড়ে ওদের যেতেই হয়। পাহাড়ে ওঠাটা আমাদের মতো ওদের কাছে বেড়ানো নয়, রুজি রোজগারের ধান্দা। পাহাড়ের পাদদেশে যারা থাকে তাদের জীবন কখনো সহজ হয় না। জমি সমতল নয়, মাটি শক্ত, জল অপ্রতুল। তবুও বাঁচতে হলে চাষবাস করতেই হয়। তাই গ্রামের লোকেরা বছরের পর বছর ধরে পাহাড়ের ঢাল কেটে কেটে ছোট ছোট ধাপ বানিয়েছে। লাল মাটির বুক চিরে তারা বানিয়েছে চাষের জমি। দূর থেকে দেখলে পাহাড়ের গায়ে সেই ধাপগুলো যেন আঁচড় কাটা দেহের মতো লাগে, কঠিন পরিশ্রমের চিহ্নে ভরা। ভোর হতেই পুরুষেরা কোদাল কাঁধে নিয়ে উঠে, মেয়েরা মাথায় ঝুড়ি তোলে। রোদ মাথায় পড়ে আগুনের মতো, কিন্তু কাজ থামে না, কারণ এটাই তাদের রোজগার, এটাই ভাতের ব্যবস্থা। চাষের জমির একপাশেই শুরু হয় ঘন ঝোপ, তারপরে শাল আর পিয়ালের জঙ্গল। সেই জঙ্গলেই থাকে চিতা। আগে খুব কম দেখা যেত, এখন নাকি সংখ্যা বেড়েছে। হয়তো জঙ্গলের ভেতরে খাবার কমেছে, হয়তো মানুষ বেশি কাছে চলে এসেছে, কে জানে। প্রতি বছরই 4-5 জন আক্রান্ত হয়। কেউ গরু চড়াতে গিয়ে, কেউ বিকেলে মাঠ থেকে ফেরার সময়। একবার তো এমনও হয়েছিল, এক যুবক দুপুর বেলায় জমিতে সেচ দিচ্ছিল। পাশেই তার ছোট ভাই কাজ করছিল। চোখের পলকে ঝোপের আড়াল থেকে ছায়ার মতো কিছু একটা লাফিয়ে পড়ল। ভাইটাকে বাঁচাতে গিয়ে নিজেই আক্রান্ত হলো।
পরে অবশ্য লোকজন লাঠি টাঙি নিয়ে দৌড়ে গিয়ে কোনো মতে তাকে উদ্ধার করেছিল। বেঁচে গেলেও তার কাঁধের দাগ আজও স্পষ্ট। এইসব ঘটনার পরেও চাষবাস বন্ধ হয় না, কারণ ভয় করলে পেট চলবে না। পাহাড়ে ওঠার আগে গ্রামের লোকেরা একটা কাজ না করে কখনো যায় না। কাজটা না করলে কারো মন সায় দেয় না। তারা আগে যায় শিবু গুনিনের কাছে। শিবু গুনিনের বাড়িটা শালবনের ধারে। একটা কাঁচা উঠোন, সামনেই ধোঁয়া লেগে কালো হয়ে যাওয়া ইটের দেওয়াল। পাতলা গড়ন, কাঁচা পাকা চুল, চোখে শান্ত দৃষ্টি। যেই পাহাড়ে যাবে, হোক সে কাঠুরে গরু চড়ানো ছেলে বা বাইরে থেকে আসা শহরের লোক, তাকে আগে শিবু গুনিনের কাছে বসতে হয়। শিবু একটা পিতলের থালায় ধূপ জ্বালিয়ে মন্ত্র পড়ে লাল সুতো হাতে বেঁধে দেয়। সেই সুতো ডান হাতে না বেঁধে কেউ পাহাড়ে পা দেয় না। লোকজন বলে যার হাতে শিবুর মন্ত্র পড়া লাল সুতো থাকে, তার কাছে নাকি বাঘ ভাল্লুকও ঘেঁষে না। ঘেঁষুক না ঘেঁষুক গুনিনদের উপর এদের একটা আস্থা আছে। শুধু বাঘই নয়, ভূত প্রেত পিশাচ ডাইনির প্রকোপ, এমনকি বান বন্যা খরা ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় থেকেও গ্রামকে বাঁচায় এই গুনিনরা। পঞ্চখ্যাপা গুনিনের বয়স প্রায় 90 হলো। একসময় নাম করা গুনিন ছিল। খ্যাপা ওঝা বলে ডাকত লোকে, ভূত সিদ্ধ ওঝা। খ্যাপা গুনিনের নাম উচ্চারণ করলেই একসময় গ্রামের লোকেরা কাঁধে কাঁধ দিয়ে মাথা নত করত। তিনি ছিলেন শুধু গুনিন নয়, তিনি ছিলেন এক প্রকার আশ্রয়। সব পথ গিয়ে মিশত পঞ্চখ্যাপার দাওয়ায়। গ্রাম গ্রামান্তর থেকে ডাক আসত তার। এখনো লোকে তাকে চায়, কিন্তু বয়সের ভারে নড়তে পারে না পঞ্চখ্যাপা। বিপদে আপদে লোকে ছুটে আসে তারই কাছে। হাজার হোক পাকা মাথা তো। পঞ্চখ্যাপা আজ আর বড় একটা কোনো বিধান দেন না। হাঁটুর মধ্যে মাথা গুজেই বসে শোনে। বছর 10 আগে তিনি হঠাৎ করে একদিন ঘোষণা করেছিলেন, আমার সময় ফুরাচ্ছে। তারপর এক অমাবস্যার রাতে শালবনের ধারে ধূপ ধুনো আর আগুনের আলোয় তিনি তার সমস্ত বিদ্যা, মন্ত্র, তার গোপন তন্ত্র শিবুর হাতে তুলে দেয়। তারপর থেকে শিবু গুরুর আদেশ অক্ষরে অক্ষরে মেনে এসেছে। কিন্তু সেই দিন সকালে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল, পঞ্চখ্যাপা গুনিন সবাইকে শালগাছ তলায় ডেকেছে। সন্ধে নামার আগেই সকলেই শালগাছের নিচে ভেঙে পড়ল। বুড়ো বুড়ি, যুবক, ঝি, এমনকি ছোট ছেলে মেয়েরাও মায়ের আঁচল আঁকড়ে দাঁড়িয়ে আছে। বাতাসটা আজ অস্বাভাবিক রকমের স্থির। পাখিরাও যেন চুপ। শালগাছটা বিশাল, তার কাণ্ডে বহু পুরনো পুজোর চিহ্ন, লাল সিঁদুর, শুকনো ফুল, মোমের দাগ। আজ তার ছায়াটাও আরো গাঢ় মনে হচ্ছে। সূর্য ধীরে ধীরে নামছে। আকাশটা রক্তিম। শালপাতা কাঁপছে না, তবু কোথাও থেকে যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। বিকেলের আলো ফিকে হয়ে আসছে। পঞ্চগুনিন ধীরে ধীরে হেঁটে এসে গাছের তলায় বসলেন। তারপর গাঁজার কলকেতে একটা ফুঁ দিয়ে শান্ত গলায় বললেন, তোদের দেখেছি একটা বিশেষ কারণে। সময় ভালো না। বাঘের চেয়েও ঢের বেশি ভয় আসছে। কি ভয় তা বলা যাচ্ছে না, তবে ভয়ঙ্কর সেই ভয়। ব্যাস এইটুকুই সাবধান বাণী, আর কিছু নয়। সেই সঙ্গে শুধু বলল, পাহাড়ের পশ্চিম দিকের যে অংশটা আমাদের গ্রাম থেকে দেখা যায়, সেই দিকের জানলা সন্ধ্যের পরে কেউ খুলবি না। মনে থাকে যেন কথাটা। সবাই চমকে উঠল। কেন, কি আছে পাহাড়ের পশ্চিম দিকে? শিবু গুনিনও ছুটে এলো গুরুর কাছে জানবার জন্য, কিন্তু কোনো উত্তর পেল না।
বেশ কিছুদিন কেটে গেছে শাল গাছের তলায় সেই বৈঠকের পর। প্রথম প্রথম সবাই একটু সাবধানে চলাফেরা করছিল বটে, কিন্তু পেটের দায় বড় দায়। ধীরে ধীরে আবার কাজ শুরু হলো। পাহাড়ের গায়ে বড় বড় গর্ত খোঁড়া হচ্ছে। শক্ত পাথর ভাঙতে ভাঙতে হাত ফেটে যাচ্ছে, তবুও থামা নেই। কারণ এই পাথরই মাহুল বনের আয়ের বড় ভরসা। মাহুল গ্রামের নাম এখন দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেছে পাথরের কাজের জন্য। ঢাল কেটে কেটে মোটা পাথরের চাই নামানো হয়, তারপর সেগুলো গ্রামে এনে কারিগরেরা বসে পড়ে। কেউ ঠাকুরের মূর্তি গড়ছে, কেউ বানাচ্ছে শিল নোড়া, বাটা, বেলনা, থালা, ছোট হাতের পাথরের প্রদীপ। এখন আবার নতুন নতুন জিনিসও হচ্ছে। বাগানের সাজসজ্জার মূর্তি, ছোট ফোয়ারা, নাম খোদাই করা ফলক। প্রতি বছরই মাহুল গ্রামে বড় একটা মেলা বসে। গ্রামের মাঠে সারি সারি দোকান, একদিকে পাথরের সামগ্রী সাজানো, অন্যদিকে নাগরদোলা, ঝালমুড়ি, বাঁশের ঝুড়ি, লাল নীল কাঁচের চুড়ি, কাঠের খেলনা, কত কি না ওঠে সেখানে। সন্ধেবেলায় আলোর মালা জ্বলে। জিলিপির দোকান থেকে গন্ধ ভেসে আসে। দূর দূরান্ত থেকে লোক আসে, তারা বড় বড় মূর্তি কিনে নিয়ে যায়। গ্রামের অনেকেরই এখন ভরসাই পাথর। চাষবাস যথেষ্ট নয়। এই দিনভর কেউ মাঠে, কেউ পাহাড়ে, কেউ কারখানার মতো করে বাড়ির উঠোনে পাথর ঘষছে। প্রায় 1400 ফুট উঁচু শুশুনিয়া পাহাড়ের এই দিকটা, অর্থাৎ পশ্চিম দিকটা বেশ ঢালু। পাহাড়ের আঙুলের ওপর আয়ত্ত থাকলে হুড়মুড়িয়ে নামা যায়, কিন্তু এই দিক দিয়ে ওঠা বড় কঠিন। তবুও এই তল্লাটের ছেলে ছোকরাদের উঠতে হতো অন্য দিক দিয়ে, গাছের শিকড় বাকড় ধরে। জোয়ানরা ওঠে শুকনো ডালপালা কুড়োতে কিংবা ছাগল চড়াতে, আর ছোটরা তারা সকাল থেকেই পাহাড়ের উপরে। পাহাড়েই তারা ঘুরে বেড়ায়, গুলি দিয়ে পাখি মারে, ইট ছুঁড়ে বাঁদর তাড়ায়। নিরীহ খরগোশগুলো মারা পড়ে তাদের হাতে। কখনো চড়ে বসে গরুর পিঠে, খালি গা, ছেঁড়া প্যান্ট, শীতকালে বড় জোর সুতির জামার ছেঁড়া চাদর। এইভাবেই এদের জীবন কাটে। বাড়ি ফিরতে দেরি হলে ওদের বাবা মা ভাবে না যাবে আর কোথায়, পাহাড়ে খেলছে হয়তো। অথচ ভয়ের কারণ যে একেবারে নেই তা নয়। শিবুগুনি নিয়ে লাল সুতো হাতে বাঁধা থাকলেও পাহাড়ে চিতার হাত থেকে নিষ্কৃতি নাও পাওয়া যেতে পারে। নিঃশব্দে কখন হিংস্র নেকড়ে পেছন থেকে এসে একটা ছেলেকে মুখে করে তুলে নিয়ে চলে যেতে পারে, কিছুই অসম্ভব নয়। সেদিন কাজ একটু বেশি হয়েছিল। পাহাড়ের গায়ে নতুন গর্ত খোঁড়া হচ্ছিল, তাই অনেকেই ঠিক করেছিল সূর্য একটু ঢলে পড়া পর্যন্ত থাকবে। কিন্তু পাহাড়ের নিয়ম সবাই জানে, আলো নামার আগেই নেমে আসতে হয়। বিকেল গড়িয়ে সন্ধে নামার মুখে একে একে সবাই নেমে এলো। কারো কাঁধে হাতুড়ি, কারো ঝুড়ি। তখনই ধরা পড়ল দুজন নেই, বুধু দাস আর রমাই কর্মকারের ছেলে গোপাল আর শঙ্কর। প্রথমে কেউ খুব গুরুত্ব দিল না, ভাবল হয়তো একটু দেরি করেছে। কিন্তু আলো দ্রুত কমে আসতে লাগলো। আকাশের রং ফিকে হয়ে গেছে, পাহাড়ের গা কালচে ছায়ায় ঢেকে যাচ্ছে। গ্রামের লোকেরা একে অপরের মুখের দিকে তাকালো। প্রত্যেকের গলায় চাপা স্বর। বুধু দাস বয়সে বড়, সে বরাবরই আগে নেমে আসে। গোপাল শঙ্করও হালকা মনের ছেলে নয়। পাহাড়ে অন্ধকার নামার আগেই তারা কাজ গুটিয়ে ফেরে, এটাই নিয়ম। কখনো এমন দেরি করেনি। অজানা আতঙ্কে শিউরে উঠল বুধু দাস আর রমাই কর্মকার, সেই সঙ্গে তাদের প্রতিবেশীরা। গোপালদের অন্য বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হলো। তারা বলল একটু দূরে ওরা দুজনেই শাবল দিয়ে খাদান খোঁড়ার খেলা করছিল। তারপর কোথায় যেন চলে গেল তারা। কিছু লোকজন ডাকাডাকিও করল, কোনো উত্তর নেই। হাওয়ায় তখন অদ্ভুত চুপচাপ ভাব। পাখির ডাকও থেমে গেছে। গ্রামের একজন কালু মুখ তার বলল, চলো চলো একটু উপরে উঠে দেখে আসি।
বিশু সঙ্গে সঙ্গে থামালো। না না, এখন ওটা ঠিক হবে। কারো মুখে সরাসরি ভয়ের কথা নেই, কিন্তু সবার মনে একটাই চিন্তা। কারণ গত কয়েক মাসে যা হয়েছে, তারপর সন্ধ্যের পরে পাহাড়ে ওঠা সাহস কারো নেই। শিবুকে খবর পাঠানো হলো। সে এসে শুধু একবার আকাশের দিকে তাকালো, তারপর পাহাড়ের দিকে। তারও মুখে কথা নেই, শুধু বলল, কতক্ষণ হলো নামেনি? এই সূর্য ডোবার আগেই তো নেমে আসার কথা ছিল। কি হলো শিবু গুঁড়ো? কি হলো বলো তো ছেলেটার? কি হলো তুমি দেখো। শিবু চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, বুঝতে পারছি না কি হতে পারে। এখন আর উপরে উঠিস না, ভোর হলে খুঁজতে যাব। এখন গুরুদেবের কাছে চলো সবাই। সবাই ছুটল পঞ্চাগুণিনের কাছে। সঙ্গে নিল প্রণামী স্বরূপ একবার মোষের দুধ। ছেঁড়া চাদর জড়িয়ে আগুনের সামনে বসে কাঁপছিল 90 বছরের গুণিন। কানে ভালো শুনতে পায় না। রাত তখন পুরো নেমে এসেছে। গ্রামের সকলে হাঁটতে হাঁটতে গেল পঞ্চখ্যাপা গুণিনের কুঁড়ে ঘরের দিকে। গুরু এখন চুপচাপ আলাদা থাকেন। খুব দরকার না হলে কাউকে ডেকে পাঠান না। শাল গাছের তলায় সকলে ঘিরে বসল। মাটির প্রদীপের ক্ষীণ আলোয় এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে। পঞ্চখ্যাপা বসেছিলেন চাদর গায়ে। শিবু বলল, গুরুদেব, দুটি ছেলে পাহাড়ে উঠে আর ঘরে ফেরেনি। পঞ্চখ্যাপা কোনো উত্তর দিলেন না, শুধু চোখ তুলে একবার তাকালেন। তারপর ধীরে ধীরে মাথা নামালেন। অনেকক্ষণ চুপ করে বসে রইলেন তিনি। হঠাৎ তিনি মাটির উপরে তার মোটা কড়া পড়া আঙুলের নখ দিয়ে কয়েকটা দাগ কাটতে শুরু করলেন। একবার সোজা, একবার আড়াআড়ি। তারপর একটা বৃত্তের মতো টানলেন। সকলে স্থির হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। দাগ কাটা শেষ করে পঞ্চখ্যাপা হাতটা থামালেন। কিছুক্ষণ সেই দাগগুলোর দিকে তাকিয়ে রইলেন। মুখ ক্রমে গম্ভীর হয়ে এলো। মাথা তুললেন না, খুব নিচু গলায় বললেন, দেরি হয়ে গেছে, ভয় এসে গেছে বাবা। মাটি ফুঁড়ে উঠে এসেছে ভয়। তারপর আবার চুপ। হাওয়া যেন হঠাৎই ভারী হয়ে উঠল। শিবুর বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। পঞ্চখ্যাপা আর কিছু বললেন না, শুধু সেই দাগ কাটা মাটির দিকে তাকিয়ে গম্ভীর মুখে বসে রইলেন। কিসের ভয়, কে এসেছে, মাটি ফুঁড়ে কোথায় এসেছে, কিছুই জানা গেল না। জানা গেল অনেক দিন পর। শুশুনিয়া পাহাড়ে পাথর কাটার কাজ নতুন নয়। এ অঞ্চলের মানুষ বহু বছর ধরে খাদান খুঁড়ে পাথর তুলে জীবন চালায়। কারো দাদা করেছে, কারোর আগে প্রপিতামহ করে গেছে। পাহাড় যেন তাদের কাছে ভয়, আবার ভরসাও। গোপাল আর শঙ্কর ছোটবেলা থেকেই এসব দেখে বড় হয়েছে। কারা কখন হাতুড়ি চালায়, কোথায় শিরা ধরে পাথর ফাটাতে হয়, কিভাবে চাই নেওয়াতে হয়, এসব তাদের অচেনা নয়। স্কুল থেকে ফিরেই তারা অনেকদিন দূরে দাঁড়িয়ে দেখেছে বড়দের কাজ। কখনো ভাঙা টুকরো কুড়িয়ে এনেছে, কখনো জল দিয়েছে, কখনো হাতুড়ি ধরার সুযোগও চেয়ে নিয়েছে। এখন তারা 13-14 বছরে পা দিয়েছে। শরীরে বদল এসেছে, হাতের পেশি শক্ত হচ্ছে। দুজনেই একদিন ঠিক করলো ওরাও খাদান কাটবে। কাজটা যে সহজ নয় সেটা তারা জানে। বড় বড় পাথর তুলতে শক্তি লাগে, ধৈর্য লাগে, আর লাগে অভিজ্ঞতা। ভুল জায়গায় কোপ পড়লে পাথর যেমন ভাঙে না, তেমনি উল্টো বিপদ হতে পারে। তবুও তাদের মনে একরকম জেদ, অন্যরা পারলে তারা কেন পারবে না। বাড়িতে হাতুড়ি, বাটাল, কোদাল কোনো কিছুরই অভাব নেই। পাথর কাটার সরঞ্জাম প্রায় সব ঘরেই আছে, কারণ এটাই তো জরুরি। তারা ঠিক করলো বড়দের চোখের আড়ালে কাজ শুরু করবে। বিকেলের দিকে যখন সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, তখন চুপচাপ উঠে যাবে পাহাড়ের এক কোণে। সেখানেই নতুন গর্ত খোঁড়া হবে।
সেদিনও তাই হলো। দুজনেই বাড়ি থেকে আলাদা আলাদা বেরোলো। কারো হাতে পুরনো হাতুড়ি, কারো হাতে ছোট কোদাল। কেউ খেয়াল করলো না এই গ্রামের ছেলেরা পাহাড়ে ওঠে, এতে নতুন কি। পাহাড়ের গায়ে পৌঁছে তারা সেই নতুন খাদানের ধারে দাঁড়ালো। বড়রা যেখানে কাজ করছিল তার একটু পাশেই একটা শক্ত পাথরের অংশ চোখে পড়েছিল আগেই। তাদের মনে হয়েছিল এখান থেকেই শুরু করা যাক। গোপাল প্রথম কূপ মারল। শব্দটা কানে কাঁপুনি ধরালেও তার মুখে হাসি ফুটল। শঙ্করও হাতুড়ি তুলল। কয়েকবার কূপ মারার পর পাথরের গায়ে হালকা ফাটল দেখা গেল। দুজনেরই চোখ জ্বলে উঠল। মনে হলো কাজটা তত কঠিন নয়, কিন্তু পাহাড়ের ভেতরটা বাইরে থেকে যেমন দেখা যায় তেমন নয়। ওরা বুঝতে পারেনি যে জায়গায় কূপ মারছে সেটা অনেক পুরনো স্তর। উপরের অংশ সরালেই ভেতরে কি আছে সেটা কেউ জানে না। তবু তারা থামেনি, কারণ এই বয়সে ভয়টা থাকে কম, জেদ থাকে বেশি। তাছাড়া ছোটবেলায় পাহাড়ে কাজ করতে করতে গোপাল আর শঙ্কর অনেক গল্পই শুনেছে বড়দের মুখে। হাতুড়ি শব্দের ফাঁকে বিড়ির ধোঁয়ার সঙ্গে ভেসে আসতো সেই সব পুরনো কাহিনী। তার মধ্যেই একটা গল্প ছিল সবচেয়ে বেশি রোমাঞ্চকর। শোনা যায় কয়েকশো বছর আগে সাগর পেরিয়ে বিদেশি সাহেবরা এই দেশে এসেছিল বাণিজ্য করতে। তারা নাকি শুধু ব্যবসায়ী করেন, গুপ্তধনের খোঁজও চালাতো। কলকাতার দিকটায় ঘাঁটি গেড়ে তারা নানা জায়গায় ঘুরত, পুরনো রাজাদের খবর নিত। সেই সময় নাকি তাদের কানে যায় শুশুনিয়া পাহাড়ের ভেতরে কোথাও পুঁতে রাখা আছে রাজা চন্দ্রবর্মার গুপ্তধন, সোনার মোহর, রত্ন, আরো অনেক কিছু অদ্ভুত ধাতুর বাক্স, যার হদিশ শুধু পাহাড়ই জানে। গল্প অনুযায়ী কয়েকজন সাহেব গোপনে পাহাড়ে উঠেছিল। সঙ্গে ছিল দোভাষী, মানচিত্র আর বন্দুক। তারা নাকি একটা গুহার মুখও খুঁজে পেয়েছিল পাহাড়ের ঢালে। রাতের অন্ধকারে মশাল জেলে তারা নেমেছিল ভেতরে। তারপর তারা আর ফেরেনি। সাহেবরা গুহায় ঢুকেছে এই খবর ছড়াতে দেরি হয়নি। পাহাড়ের নিচে গ্রামে তখন আগুনের মতো রাগ ছড়িয়ে পড়েছিল। চোখে ছিল অপমান। এই পাহাড় তাদের পূর্বপুরুষের ঘাম লেগে আছে এই পাথরে। আর বাইরের লোক এসে গুপ্তধন খোঁজ করবে, লুট করে নিয়ে চলে যাবে। সেই রাতেই কয়েকজন গ্রামবাসী নিঃশব্দে বেরিয়ে পড়ল। কারো হাতে লাঠি, কারো হাতে বাঁশ, কারো সঙ্গে দড়ি। ধীরে নিঃশব্দে তারা উঠেছিল পাহাড়ের ওপর। আকাশে সেদিন চাঁদ ছিল না, অন্ধকার ঘন। গুহার মুখটাও তাদের চেনা। সাহেবদের মশালের আলো সেদিন দূর থেকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল, ভেতর থেকেও অস্পষ্ট শব্দ আসছিল। গ্রামবাসীরা গুহার মুখটার কাছে দাঁড়িয়েছিল। সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগেনি। তারা একটা ভয়ঙ্কর কাজ করল। পাহাড়ের গা থেকে আলগা আলগা বড় বড় পাথর গড়িয়ে আনলো। বড় বড় সেই সমস্ত পাথরের ছাই দিয়ে গুহার মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হলো। তারপর একে একে নেমে এসেছিল সবাই। পরদিন পাহাড় আগের মতোই ছিল। গুহার মুখে শুধু নতুন বসানো পাথরের দাগ। কেউ আর সে কথা তুলত না প্রকাশ্যে। গল্পটা গল্প হিসেবেই থেকে গেল। তবে মাঝে মাঝে কেউ পাহাড়ের ওই দিক থেকে গেলে বলতো, ওই জায়গায় দাঁড়ালে কেমন যেন ঠান্ডা লাগে। আর আজ এত বছর পরে গোপাল আর শঙ্কর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। যদিও এই গল্পের কোনো প্রমাণ নেই, কেউ কোনো সাহেবের হাড়গোড় খুঁজেও পায়নি, কোনো সোনার মোহরও পায়নি। গল্পটা গল্পই থেকে গেছে। তবু কাজের ফাঁকে ফাঁকে কেউ কেউ সেটা আবার বলেই ফেলে। গোপাল আর শঙ্কর বহুবারই শুনেছে এই ঘটনা। ছোটবেলায় শুনে তারা ভয় পেত, এখন ভয়টা কমে গেছে। তার জায়গায় এসেছে কৌতূহল। সেদিন যখন তারা নতুন খাদানের ধারে দাঁড়িয়ে পাথরে কোপ মারছিল,
গল্পটা আবারও তাদের মনে পড়ে গেল। এই যে শক্ত স্তরটা, এই যে অদ্ভুত ভারী পাথর, এর নিচেই কি লুকিয়ে আছে? শঙ্কর হালকা হেসে বলল। যদি সত্যি কিছু বেরোয়? গোপালের চোখে তখন অন্যরকম ঝিলিক। তাহলে তো জীবনটা অন্যরকম হবে রে। দুজনেরই বুকের ভেতর কেমন একটা ধূপফুকানি বাড়ছিল। শুধু শ্রমের উত্তেজনা নয়, তার সঙ্গে মিশে আছে কল্পনা। গুপ্তধন, বন্ধ গুহা, ধস নামা পাথর, সব মিলিয়ে মাথার ভেতর একটা অদ্ভুত ছবি তৈরি হচ্ছিল। ওরা জানে এইসব গল্পের ভিত্তি নেই, তবু আজ এই জায়গায় দাঁড়িয়ে, যেখানে মাটি একটু আলাদা রঙের, ওদের দুজনেরই মনে হচ্ছিল হয়তো গল্পটা পুরো মিথ্যে নয়। গায়েতির পরের কোপটা আগের চেয়ে জোরে পড়ল, আর শব্দটা এবার অন্যরকম হলো। ওরা দুজনেই কাউকে কিছু না বলে গাছের তলায় গায়েতি চালাতে লাগলো। কিছুক্ষণ থেমে বসে একটু বিড়ি টেনে আবার গায়েতি চালায়। একটু পরেই হঠাৎ করে ঝুরঝুর করে পাথর খসে পড়তে লাগলো। দারুণ উৎসাহে ওরা আরো জোরে গায়েতি চালাতে লাগলো। তারপর ভীষণ শব্দ করে বিশাল একটা চাঙড় ভেঙে নিচে পড়ে গেল। ওরা অবাক হয়ে দেখল বেশ খানিকটা নিচে একটা ভাঙা ঘরের মতো কি যেন রয়েছে। গোপাল বলল, এটা আবার কি? বেশি নিচু নয় যদিও। আয় লাভ দি। কি করে নামবি? মই থাকলে হতো। মই বসে আছে, এইটুকু লাফাতে পারবি না হতচ্ছাড়া? নিচে কি আছে অন্ধকারে বোঝা যাচ্ছে না, কিরকম বিচ্ছিরি গন্ধ আসছে। আরে ও আলো বাতাস যায়নি কতকাল, তাই। ওরা দুজনেই নেমে পড়ল। গোড়ালি ডোবা জল জমে আছে সেখানে। অবাক হলো ওরা, পাহাড়ের মধ্যে এত জল এলো কোথা থেকে? একটু ভাবতেই ওদের মনে পড়ল এই পাহাড়ে দুটো ঝর্ণা আছে, হয়তো তাদেরই কোনোটার জল চুঁইয়ে চুঁইয়ে নেমে এসেছে। যেখানে তারা নেমেছে সেই জায়গাটা অনেকখানি, একটা বড় ঘরের মতো। ছাদ নেই, বোঝা যায় কোনো এক সময়ে ধসে গেছে। ঘরে ঢোকবার জন্য মস্ত দরজা। দরজাটা কাঠের নয়, নিরেট পাথরের, তবে অর্ধেক খোলা। কেউ যেন অর্ধেক খুলে রেখে উপরের ফাঁক দিয়ে যতটুকু আলো আসছিল সেই আলোর পথ দেখে জলে ছপাত ছপাত শব্দ তুলে ওরা সেই আধ খোলা দরজার সামনে এসে দাঁড়ালো। ফাঁক দিয়ে দেখল ভেতরে জমাট বাঁধা অন্ধকার আর অস্বাভাবিক রকমের ঠান্ডা। এই বন্ধ জায়গায় হাওয়া ঢুকছে কি করে কে জানে। শঙ্কর ভয়ে ভয়ে বলল, আর আর ভেতরে ঢুকে কাজ নেই ভাই। কেন, ভয় করছে নাকি তোর? ধমকে উঠল গোপাল। ভেতরে কি আছে কে জানে। সেটাই তো জানতে হবে আমাদের। ঘোড়া ঘোড়া না হলেও এক ঘোড়া মোহরও যদি পাওয়া যায়। নে ঠেল ঠেল, দরজা আর একটু ফাঁক করা যায় কিনা দেখি। দুজনেই ঠেলল, কিন্তু এক চুলও নড়াতে পারল না। তখন দুজনে কাত হয়ে ভেতরে ঢুকে এলো, আর সঙ্গে সঙ্গে একটা উৎকট মরা পচা গন্ধ নাকে ধাক্কা মারল। পচা গন্ধ রে ভাই। দাঁড়া, দেশলাই জ্বালি। ফস করে 3-4টে কাঠি জ্বালাতে না জ্বালাতেই ঠান্ডায় নিভে গেল। ফের একটা জ্বালালো। চাপচাপ অন্ধকারের মধ্যে কতকাল পর আলো ফুটে উঠল। এখানে জল জমে নেই। দুজনেই সবিস্ময়ে দেখল ঘরের মধ্যে সার সার কয়েকটা লম্বা লম্বা লোহার সিন্দুক। শঙ্কর এগোচ্ছিল বাঁ দিক ঘেঁষে। গোপাল খপ করে হাত চেপে ধরল। সাবধান, পায়ের দিকে তাকা। ইস, এত মরা ইঁদুর, এক্ষুনি মারিয়ে ফেলতাম। ফুলে ফেপে সব ঢোল হয়ে আছে। আশ্চর্য, এই ইঁদুরগুলোর গায়ে কোথাও কোনো ক্ষত চিহ্ন নেই, শুধু মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কোনোটা তাজা রক্ত, কোনোটা শুকিয়ে কালো হয়ে গেছে। আর এত ইঁদুরই বা এলো কোথা থেকে? ওই যে দেওয়ালের গায়ে গায়ে গর্ত। গর্ত নয়, সুড়ঙ্গ। কিন্তু এরা মরল কি করে?
কাঠি নিভে গেলে আবার কাঠি জ্বালানো হলো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দেশলাই ফুরিয়ে গেলে আর বেরোতে পারা যাবে না। দেশলাইয়ের ম্লান আলোয় আরেকবার লোহা সিন্দুকগুলোর দিকে তাকালো। সিন্দুকগুলো আয়তনে খুব বড়, কিন্তু কোনো ডালাতেই তালা দেওয়া নেই। কেউ যেন তালাগুলো খুলে রেখে দিয়ে গেছে। শঙ্করকে আর একটা কাঠি জ্বালাতে বলেই গোপাল সামনে সিন্দুকের ভারী ডালাটা তুলে ধরল। সঙ্গে সঙ্গে আঁতকে উঠে দুপা পিছিয়ে এলো গোপাল। বিস্ফারিত চোখে দেখল সিন্ধুকের ভেতর ভাঙা চূড়া লম্বা একটা মানুষের কঙ্কাল। কেমন লাগছে আমাদের আজকের গল্প? এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। সাহসে ভর করে গোপাল এগিয়ে গেল সিন্দুকের কাছে। মোহর দূরের কথা, একটা ফুটো পয়সাও নেই। থাকার মধ্যে রয়েছে কঙ্কালের বুকের উপর পোকায় কাটা উই ধরা একটা কালো টুপি, যে টুপি সাধারণত সাহেবরা পরে। একরকম রাগ করেই গোপাল টুপিটা তুলে নিল। আর ঠিক তখনই ঘরের মধ্যে কেমন একটা শব্দ হলো। ততক্ষণে পুরো আধার নেমে এসেছে। পাহাড়ের গায়ে আর কোনো আলো নেই। আকাশটাও যেন কালো কাপড়ে ঢাকা। বাইরে থেকে আলো ঢোকার শেষ রেখাটাও ধীরে ধীরে মিলিয়ে গেল। ভেতরটা নিকষ কালো অন্ধকারে ঢাকা। এমন অন্ধকার হাত পা বাড়ালেও নিজের আঙুল দেখা যায় না। শব্দটা খুব জোরে নয়, কিন্তু স্পষ্ট। মনে হলো মাটির ভেতর থেকে কেউ বা কিছু একটা ধীরে ধীরে ঠেলে উপরের দিকে উঠে আসতে চাইছে। পাথরের গায়ে ঘষা লাগার মতো আওয়াজ, মাঝে মাঝে হালকা কাঁপুনি। শঙ্করের গলা শুকিয়ে গেল। সে কিছু বলতে গিয়েও বলল না। দুজনে ঠায় দাঁড়িয়ে রইল, কান খাড়া করে। শব্দটা কয়েক মুহূর্ত চলল, তারপর সব নিস্তব্ধ। এতটাই চুপ যে বুকের ধূপপুকুনিটাও কানে বাজতে লাগলো। মনে হলো গুহার ভেতরের অন্ধকারটাই যেন শুনছে ওদের। ঠিক তখনই অন্ধকারের ভেতর দুটো আলো জ্বলে উঠল। চোখ, একজোড়া চোখ, স্থির, উজ্জ্বল আর ভয়ঙ্কর। মুহূর্তের মধ্যে গোপাল আর শঙ্করের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। চিৎকার বেরোলো না, নিঃশ্বাসটাও আটকে এলো। মনে হলো অন্ধকারের মধ্যে কিছু একটা ওদের সামনে দাঁড়িয়ে চুপ করে তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে সেই দেশলাই কাঠিটাও নিভে গেল। আর একই সঙ্গে মাথার উপর দিয়ে হঠাৎ ডানা ঝটপটানোর তীব্র শব্দ। ডানার ঝটপটানি সেই হুড়োহুড়ির মধ্যেই হঠাৎ এক মুহূর্তের জন্য গুহার ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। তারপর ওদের মাথার উপর দিয়ে উড়ে গেল বিরাট আকৃতির একটা বাদুড়। তার ডানার ঝাপটায় যেন গুহার দেয়াল কেঁপে উঠল। গোপাল ভয়ে মাথা নিচু করে ফেলেছিল। অন্ধকারের মধ্যে ওরা পুরোটা দেখতে পায়নি, কিন্তু ডানার বিস্তার আন্দাজ করা যাচ্ছিল। যেন দুপাশে অনেকটা জায়গা ঢেকে ফেলেছে। সাধারণ বাদুড় নয়, বরং বিরাট এক দানব। একবার সেটা মাথার উপর চক্কর কাটল। গোপাল এবার তার গন্ধটাও টের পেল, একটা বিশ্রী মরা পচা গন্ধ। তারপর গুহার ছাদ ছুঁয়ে উড়ে গেল মহুল গ্রামের দিকে। হঠাৎ বিদ্যুতের ঝলকে ওরা এবার বাদুড়টাকে ভালো করে দেখতে পেল। আর দেখেই মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বিশাল কালো দেহ, চওড়া ডানা আর ঝুলে থাকা লম্বাটে মানুষের মতো মুখ।
যদিও সেটা পরিষ্কার বোঝা গেল না, কিন্তু চোখটা যেন আগুনের ভাঁটার মতো জ্বলছে। দেখলি? বাদুড়, ভয় পাওয়ার কিছু নেই, খুব নিরীহ এরা। তাই বলে এত বড় বাদুড়? শঙ্কর, শিগগিরই ওপরে উঠ। বলেই গোপাল শঙ্করের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। কিন্তু যেখান দিয়ে নেমেছিল অন্ধকারে সেই পথ খুঁজে পেল না। পাহাড়ের উপর বোধহয় তখন সন্ধে নেমে এসেছে, দেশলাইয়ের কাঠিও শেষ। পাগলের মতো ছুটতে ছুটতে অবশেষে যেখান দিয়ে নেমেছিল সেই জায়গাটা খুঁজে পেল। পাথরের খাঁজে খাঁজে পা রেখে কোনো রকমে উপরে উঠে এলো ওরা। পুরো 3 দিন পর বাড়ির লোক তাদের ছেলেদের ফিরে পেল। সকলে নিঃশ্বাস ফেলে বাঁচল। গোপালদের মুখে সমস্ত ঘটনা শুনে আর সাহেবের টুপি দেখে পাড়ার লোক অবাক হয়ে গেল। এমন দুঃসাহসী ছেলে দেখা যায় না। গোপাল টুপিটা পরিষ্কার করে ঘরের মধ্যে যত্ন করে পেরেকে টাঙিয়ে রাখল। এই ঘটনার দিন 15 পরের ঘটনা। সেদিন সবে সন্ধে হয়েছে। গোপী ঘোষের বাড়ি থেকে হঠাৎ একটা ভয়ার্ত চিৎকার শোনা গেল। লোকজন পড়িমড়ি করে ছুটে গেল সেই দিকে। গোপী ঘোষের বউ সন্ধেবেলা গোয়ালে সেজেল দিতে গিয়ে একটা বিভৎস দৃশ্য দেখে। প্রথমে দৃশ্যটা কারোর বিশ্বাস হতে চায়নি, পরে অবশ্য সন্দেহেরও অবকাশ রইল না। তারা দেখল একটা বিশাল লম্বা চওড়া লোক তাদের সাদা গরুটার গলা কামড়ে ধরে ঝুলছে, আর রক্তে মাখামাখি হয়ে গেছে গরুটা। গোপী ঘোষের বউকে দেখে লোকটা বীভৎসভাবে হেসে উঠল। এই দৃশ্য দেখে প্রায় মূর্ছা যাওয়ার জোগাড় হলো গোপী ঘোষের বউ। পাড়ার লোকেরা এসে পড়তেই লোকটা এক লাফে আকাশে মিলিয়ে গেল। কিন্তু গরুটা কদিনের মধ্যেই শুকিয়ে মরে গেল। এমনি প্রায় রোজ গ্রামের নিরীহ পশু মরতে লাগলো। গরু, ছাগল, মোষ কিছুই বাদ গেল না। সেদিন ঘটল আরো এক ভয়ঙ্কর ব্যাপার। সন্ধ্যের পর হারু মাহাতো হাতে লণ্ঠন নিয়ে দোকান থেকে বাড়ি ফিরছিল। নির্জন পথ, দূরে শেয়ালের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এই সময় এই পথ দিয়ে হারু মাহাতো রোজ আসে, কোনোদিন কিছু মনে হয় না। কিন্তু আজ হঠাৎ এই জায়গায় এসে গাটা কিরকম যেন ছমছম করে উঠল। মনে হলো খুব ঢ্যাঙা মতো একটা লোক যেন সামনে দাঁড়িয়ে আছে। একটু পরেই চেহারাটা ফুটে উঠল। দেখল কোট প্যান্ট পরা সাহেবের মতো কেউ, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ সেই লোকটা মুখ ফেরালো, আর তাকে দেখেই হারু মাহাতো বাবা গো বলে রাস্তার উপরে অজ্ঞান হয়ে পড়ে গেল। লণ্ঠনটাও নিভে গেল। এই ঘটনার পরে ভয়ে গ্রামের লোকজন সন্ধে হতে না হতেই ঘরে খিল লাগিয়ে বসে থাকে। তবু নিস্তার নেই। রাত দুপুরে রাস্তায় চলাফেরার শব্দ পায়। কেউ যেন বুট জুতো পায়ে বাড়ির কাছে ঘুরে বেড়াচ্ছে। বাড়িতে বাড়িতে কিছু যেন খুঁজে বেড়াচ্ছে লোকটা। কারো বাড়িতে হঠাৎ করে দেখা যায় বাদুড় ঢুকছে জানলা দিয়ে গভীর রাতে। ভয়ে সন্ধে থেকেই মশারি টাঙাবার ধুম পড়ে গেল। কেননা কখন কোন মুহূর্তে নিঃশব্দে বাদুড়টা ঢুকে বসবে কে জানে। আর তার নিঃশব্দ মরণ চুম্বনের ফলে 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে রক্তহীন জীবনটা। আরো আশ্চর্যের বিষয়, একদিন একজন একটা বড় পাথর ছুঁড়ে মেরেছিল বাদুড়টাকে। লক্ষ্য যে ব্যর্থ হয়নি তার সাক্ষী অনেকেই ছিল, কিন্তু অদ্ভুত ক্ষমতায় বাদুড়টা হাওয়ার মতো অদৃশ্য হয়ে গেছে। ভয়ার্ত গ্রামবাসীরা দলে দলে ছুটল শিবু মুনিনের কাছে।
ও আমার সাধ্যের বাইরে। খ্যাপা বাবার কাছে যাও। কিন্তু খ্যাপা বাবার তখন উঠে বসার শক্তি নেই, কানে তেমন আর শুনতে পায় না, লোক দেখলে রেগে ওঠে। তবু ওর পরামর্শ ছাড়া গতি নেই। তখন একাই শিবগুণিন গেল যথারীতি এক ঘটি মোষের দুধ নিয়ে। একটু পরে ডাক পড়ল গোপালের। গোপাল শঙ্করের কথা আগেই শোনানো হয়েছে পঞ্চগুণিনকে। ভয়ানক ভয়ের কথা সে আগেই ভবিষ্যৎবাণী করেছিল। এখন শুধু গোপালকে কাছে টেনে নিয়ে অস্ফুটে বলল, ওটা ফেরত দিয়ে দে, দিয়ে দে, ও জিনিস রাখিস না। গোপাল অবাক হয়ে বলল, কোনটা দিতে হবে? কাকে দিতে হবে? তার উত্তর খ্যাপা বাবা দেননি। সব কথা এরা পরিষ্কার করে বলে না, এক একটা বিশেষ বিষয় এরা ইঙ্গিতে বলে, সেই ইঙ্গিত বুঝে নিতে হয়। একবারের বেশি বলে না। শিবগুণিনী ধরতে পেরেছিল তার গরুর ইঙ্গিত, সেটাই বুঝিয়ে দিল গোপালকে। সাহেবের ওই টুপিটার জন্যেই এই রকমটা ঘটছে। মৃতের সঙ্গে দেওয়া জিনিস নিতে নেই। হয়তো টুপিটা সাহেবের খুব প্রিয় ছিল, ওটা দিয়ে দে। ওই টুপির কারণেই মরা জেগে উঠেছে। বেঁকে বসল কিশোর গোপাল। না, কত ঝুঁকি নিয়ে ওটা আমি এনেছি। ওটা আমার সাহসের প্রমাণ। আমি দেবো না, আমি কিছুতেই দেবো না। সাহেব টুপিটা খুঁজে বেড়াচ্ছে, কখনো ছায়া মূর্তি ধরে, কখনো বাদুড় হয়ে। ও ঠিক খুঁজে নেবে ওর জিনিস, কিন্তু হয়তো মরতে হবে অনেককে। গোপাল বুঝল না, জেদ ধরেই রইল, কিছুতেই দেবে না। নিরুপায় শিবু ওর হাতে নতুন করে একটা কালো সুতো বেঁধে দিয়ে সূর্য প্রণাম করে চলে গেল। 3 দিন পর গভীর রাতে ঘুম ভেঙে গেল গোপালের। ঠিক মাথার কাছে জানলার ধারে রাস্তায় ভারী পায়ের শব্দ। এত রাতে কে ঘুরে বেড়াচ্ছে? দুঃসাহসী গোপাল খুব সাবধানে জানলাটা একটু ফাঁক করল। দেখল দীর্ঘ একটা মূর্তি রাস্তার ওদিকে দাঁড়িয়ে তাদেরই ঘরটার দিকে এক দৃষ্টিতে দেখছে। মুখ দেখা যাচ্ছে না লোকটার। বুকটা ধড়াস করে উঠল গোপালের। ওটা কি মানুষ না অপদেবতা? গোপাল তাড়াতাড়ি জানলা বন্ধ করে কাঁথা কম্বলের মধ্যে মুখ গুঁজে চোখ বুঝল। শিবগুণিনের কথাই ঠিক, ও খুঁজে নিয়েছে শিকার। পরের দিন সকাল হতেই গোপাল শিবুর কাছে গেল। শিবু কাকা, সাহেবের টুপি আমি রাখবো না, দিয়ে দেবো। কিন্তু কিভাবে দেব? ওখানে গিয়ে সেই কবরখানায় নেমে দিয়ে আসবো? খ্যাপা বাবা বারণ করেছে, ওখানে কখনো যাবে না। খ্যাপা বাবার শেষ ইচ্ছে টুপিটা ওর কাছে থাকুক। যার জিনিস সে নিজে এসে তার কাছ থেকে নিয়ে যাবে। সবাই অবাক হলো, ই আবার কি কথা? শুধু শুধু নিজের ঘাড়ে বিপদ টেনে আনা। তবু মানতেই হবে তার আদেশ। গোপাল টুপিটা নিয়ে গেল খ্যাপা বাবার কাছে। সেদিন কৃষ্ণপক্ষের শনিবার, নিশুতি রাত। খ্যাপা বাবা জ্বরে বেহুঁশ। পাশের ঘরে ছেলে, ছেলের বউ গভীর ঘুমে আচ্ছন্ন। এমন গভীর ঘুম তাদের কখনোই হয় না। তবু তারই মধ্যে শুনল ঠক ঠক করে কিসের যেন একটা শব্দ। ঘুম থেকে তবু কেউ উঠতে পারল না। ভোরবেলা ছেলের বউ খ্যাপা বাবাকে মুখ ধোয়াতে এসে চমকে উঠল। রক্তে বিছানা ভেসে যাচ্ছে। খ্যাপাগুনির নিথর হয়ে গেছে। বিছানায় কালো টুপিটা নেই। এই খবরে ভেঙে পড়ল সারা গ্রাম। খবর পেয়ে ছুটে এলো শিবগুণিন এবং গোপাল। খ্যাপা বাবার দেহটা শাল গাছের তলায় শোয়ানো হলো। কান্না ভেজা চোখে গোপাল শিবগুণিনকে জিজ্ঞেস করল, আসল সত্যটা কি আমাকে বলো কাকা, বলো আমাকে। শিবগুণিন চোখের জল মুছে বলল, খ্যাপা বাবা জানতেন যে এই টুপি যার কাছে থাকবে তাকে না নিয়ে ওই শয়তান যাবে না। তাই নিজে মৃত্যুর মুখে পড়ে
তোকে বাঁচিয়ে দিয়ে গেল রে গোপাল, বাঁচিয়ে দিয়ে গেল। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন মানবেন্দ্র পালের লেখা মহুল গ্রামের ভয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।